Hello student, welcome back our channel Learn with Brothers. তাহলে আজ আমরা পড়ব আয়তঘন তোমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ অধ্যায় 4 যে আয়তঘন চ্যাপ্টার রয়েছে সেটা আজ আমরা পড়ব। তাহলে অধ্যায় 4 চ্যাপ্টার তোমাদের রয়েছে আয়তঘন। কেমন? তাহলে আয়তঘন যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে প্রথম কিছু রুলস রয়েছে অর্থাৎ সূত্র, কিছু সেই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপরের যে অঙ্কগুলো রয়েছে এই সূত্রের সাহায্যেই করতে হবে। তাহলে আমরা প্রথমত সেই সূত্রগুলো একবার দেখে নেব। তার আগে দেখে নেব এখানে আয়তঘন বলা রয়েছে যেহেতু কোনটা আয়তঘনক কোনটা ঘনক এটা আমরা আগে দেখে নেব। তাহলে তোমাদের আজ আয়তঘন কোনটা ঘনক প্রথমে এটা বলে দিই। আয়তঘন, এখানে আয়তঘন লেখা কথাটার মধ্যেই লুকিয়ে থাকছে আয়তঘন চিত্রটা কেমন হবে। আয়তঘন আয়তন অর্থাৎ আয়তাকার। আয়তাকার কথা আমরা জানি আয়তাকার চিত্র কিভাবে হয়, এইভাবে হয় আয়তাকার চিত্র। এই আয়তাকার চিত্রের এটা হচ্ছে আয়তঘন। অর্থাৎ আকৃতিটা দেখো, আকৃতিটা আয়তাকার এবং ঘনকাকার, তাই এটাকে বলা হচ্ছে আয়তঘন। এটা তাহলে কি আয়তঘনক। তাহলে এই চিত্রটা কি হলো আয়তঘনক। তারপর আরেকটা আছে ঘনক। কেমন? ঘনক, সেই ঘনকটা কেমন কিভাবে হবে? ঘনক অর্থাৎ আমরা বর্গাকার চিত্র কিভাবে আঁকতে হয় আমরা জানি, সেরকম বর্গাকার চিত্র অর্থাৎ চারটি বাহু সমান বিশিষ্ট চিত্র অঙ্কন করব। এটা হয়ে গেল আমাদের ঘনক, এটা হয়ে গেল আমাদের ঘনক। তাহলে কোনটা আয়তঘনক কোনটা ঘনক আর বুঝতে অসুবিধা হবে না। এটা হচ্ছে আমাদের ঘনক। এখানে কিছু সূত্র রয়েছে আয়তঘনক আর ঘনক দিয়ে, আমরা সেই সূত্রগুলো একবার দেখে নেব। প্রথমত এখানে সূত্র আছে সমকোণী চৌপলের সমকোণের ক্ষেত্রফল। অর্থাৎ সমকোণী চৌপল অর্থাৎ তোমরা ভাববে সমকোণী চৌপল অর্থাৎ বলতে কি বোঝাচ্ছে। এখানে সমকোণী চৌপল অর্থাৎ দাঁড়াও বলছি, সমকোণী চৌপল অর্থাৎ আয়তঘনাকারকে আমরা সমকোণী চৌপলও বলতে পারি, আয়তঘনককে আমরা সমকোণী চৌপলও বলতে পারি। তাহলে আয়তঘনকের 1 নম্বর সূত্র আমাদের কি হবে? আয়তঘনকের সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সূত্র। কি সূত্র? সমকোণী চৌপলের সমকোণের ক্ষেত্রফল অর্থাৎ সমকোণী চৌপল অর্থাৎ আয়তঘনকের সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু
2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। কেমন? 2 নম্বর সূত্র ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকের অর্থাৎ ঘনকের সমগ্রতলের ক্ষেত্র, ঘনকের কয়টি তল? 6টি তল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু 6 ইন্টু a স্কয়ার বর্গ একক। এখানে হবে বর্গ একক। তাহলে 2 নম্বর সূত্র কি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু a স্কয়ার বর্গ একক। তারপরে আমরা 9 এ 8 পড়েছি 4 দেওয়ালের ক্ষেত্রফল। আমরা 8 এ পড়েছি 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা 8 এই সূত্রটা ছিল 4 দেওয়ালের বাড়ির 4টা দেওয়াল যে আছে তার 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে বাড়ির 4 দেওয়ালের ক্ষেত্রফল বর্গ একক। তারপর রয়েছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই সূত্রগুলো তোমাদের বোঝা গেছে আশা করি। তারপর 4 নম্বর সূত্র কি হবে? 4 নম্বর সূত্র আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয়? আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার ইন্টু প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার ইন্টু প্রস্থ স্কয়ার যুক্ত উচ্চতা স্কয়ার। এটা হচ্ছে আমাদের আয়তঘনকের আয়তনের সূত্র, ঘন একক। আর 5 নম্বরের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র। ঘনকের আয়তনের সূত্র কি হবে? রুট ওভার 3 ইন্টু a ঘন একক। এখানে a বলতে কাকে বোঝানো হয়েছে? বাহুর দৈর্ঘ্য। আমরা জানি বাহুর দৈর্ঘ্যকে a ধরা হয়, তাই এখানে √3 ইন্টু a ঘন একক। এটা কার সূত্র? ঘনকের আয়তনের সূত্র। এরপর 6 নম্বরের সূত্র ছিল ঘনকের আয়তনের আয়তন। আয়তঘনকের আয়তনের সূত্র। তাহলে আয়তঘনকের আয়তন সূত্র কি? আয়তঘনকের আয়তন সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ আমরা এটাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আমরা এই x ইন্টু y ইন্টু z লিখতে পারি, কারণ দৈর্ঘ্যকে x ধরি, প্রস্থকে y ধরি এবং উচ্চতাকে z ধরি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের এই যে 6টা সূত্র আছে, এই 6টা সূত্র আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। আয়তঘনের যে চ্যাপ্টারটা আছে সবগুলো অঙ্ক এই 6টা সূত্র অনুযায়ী আমাদের হবে। তাহলে আমরা কিছু অঙ্ক জেনে নিই এই চ্যাপ্টার থেকে। ইম্পর্টেন্ট কোনগুলো অঙ্ক তোমাদের পরীক্ষা আসতে পারে, যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমি বলে দিচ্ছি এবং কিছু অঙ্ক আমি করেও দিচ্ছি। ঠিক আছে? এই সূত্র দিয়ে আমি যে অঙ্কগুলো আছে সেই সব অঙ্কগুলো আমি তোমাদের বলে দেবো, তোমরা বাড়িতে একবার দেখে নিও, তাহলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। প্রথমে তোমাদের যে অঙ্কটা রয়েছে, প্রথমে আমি বলে দিই কি অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো 5 এর দাগ, 6 এর দাগ, 10 এর দাগ,
11 দাগ, 12 দাগ, 13, 14, 15, 16, 17 আর 18 দাগ। তাহলে তোমাদের এখানে অঙ্ক আছে 23টা অঙ্ক আছে। তাদের মধ্যে আমি তোমাদের সাজেস্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 11টা অঙ্ক। আমি তোমাদের সাজেস্ট করব এই 11টা অঙ্ক করতে। এই 11টা অঙ্ক তোমাদের এই চ্যাপ্টার থেকে খুব খুব ইম্পর্টেন্ট। এই অঙ্ক যদি আসে তোমাদের পরীক্ষায় তাহলে এই অঙ্কগুলোর মধ্যেই আসবে এবং এই টাইপের অঙ্কগুলোই আসে। সাধারণত পরীক্ষায় এর বাইরে থেকে অঙ্ক দেয় না। তাহলে এখানে প্রথমত এখান থেকে কিছু অঙ্ক, যেখান থেকে যেগুলি তোমাদের পরীক্ষায় প্রায়শই আসে বা এসেছে সেসব অঙ্কগুলো আমি করে দিচ্ছি, একবার করে দেখে নেবে। প্রথমে আমি তাহলে প্রথমে আমি 6 দাগের অঙ্কটা করছি, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। এখানে বলা আছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে। তাহলে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা আছে, আমরা এখানে লিখে নেব একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, এখানে একক দেওয়া আছে, হ্যাঁ সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এটা খুব সোজা অঙ্ক। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে আর শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী বা এখানে প্রশ্নানুযায়ী লিখতে পারো। তাহলে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি এখনই আমরা বলেছিলাম ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র a√3 বা √3 ইনটু a, দুটোই একই, সমান এখানে কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে 4√3, তাহলে উভয় পক্ষে √3 বাদ গেলে তাহলে কি পড়ে থাকলো, a সমান 4 পড়ে থাকলো। তাহলে অতএব আমরা কি জানি, a সমান বাহুর দৈর্ঘ্য কথা, অর্থাৎ এখানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 সেমি। বাহুর দৈর্ঘ্য সমান 4 সেমি। এখানে বলা আছে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমরা 2 নম্বর সূত্রে কি বলেছিলাম, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a²। তাহলে 6a² ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র। এখানেও বের করতে বলেছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা লিখতে পারি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6a²। এখানে এর মান কি, 4 স্কয়ার সমান 6 × 4 16 6। তাহলে এখানে 16 6 হবে, 16 6 96 বর্গ সেমি। তাহলে আমাদের প্রথম উত্তরটা এটা হলো। 6 দাগের অঙ্কটা, এই অঙ্কটা 2 নম্বরে আসতে পারে, যদি আসে 2 নম্বরে আসবে, এর থেকে বেশি আসবে না, ঠিক আছে। তারপর আমরা একবার স্ক্রিনশট করে নেবে, মুছে দিচ্ছি। তারপর 10টাও খুব ইম্পর্টেন্ট আছে, 10টা একবার দেখে নেবে।
10-এরটা একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, ঠিক আছে। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কিভাবে হিসাব করি। এই অঙ্কটা সোজা অঙ্ক। একটি ঘনকে বলেছে একটি ঘনকের প্রতিটি বাহু, তাহলে আমরা ধরি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে যেহেতু একক দেওয়া নেই তাহলে শুধু একক লিখে দেব, এ একক। এখানে বলেছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফল কেমন, তাহলে আমরা ঘনফল বের করব। ঘনফল যেহেতু বলেছে তাহলে একটি ঘনকের, ভুলে গেল, হ্যাঁ, তাহলে ঘনকের আয়তন, তাহলে আমরা এখন ঘনকের আয়তন কি জানলাম, ঘনকের আয়তন কি হবে, a কিউ, অর্থাৎ জেনেছিলাম না ঘন আয়তঘনক একটি 6 নম্বর সূত্রটা আমরা কি জানলাম, 6 নম্বর সূত্রটা এখানে 6 নম্বর সূত্রটা আমরা জানলাম না এখনই, যে আয়তঘনকের আয়তন যোগ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর একটা তারপরে একটা সূত্র থেকে গেছে ঘনকের আয়তন সূত্র, একটি বাহুর দৈর্ঘ্যের হোল কিউব, একটি বাহুর দৈর্ঘ্যের হোল কিউব, তাহলে ঘনকের আয়তন কত, a কিউব, ঘন একক, এরপর বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 50% কমানো হবে বলা হয়েছে, সেহেতু আমরা এখানে লিখবো a মাইনাস a এর 50%, এখানে a এর বলতে a মাইনাস a ইন্টু 50/100, যেহেতু 50% বলা হয়েছে 50/100, যেহেতু 50/100, তাহলে এখানে হবে 2a/2 একক, a/2 একক হবে। এরপর এটা তো আমাদের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্যটা বের হলো, তারপর কি করতে হবে, এখানে যেহেতু আগের আয়তনটা আছে, এবারে পরিবর্তিত ঘনকের আয়তন বের করতে হবে আমাদের, তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে, পরিবর্তিত ঘনকের আয়তন সমান a/2 এর হোল কিউব, অর্থাৎ a কিউব বাই r ঘন একক, এটা হবে তো। তারপর আমাদের শর্তানুসারে এখানে বলা হয়েছে, শর্তানুসারে বলা হয়েছে মূল ঘনকের ঘনফল হিস্টু, অর্থাৎ অনুপাত পরিবর্তিত ঘনকের ঘনফল, তাহলে আমাদের মূল ঘনকের ঘনফল কি বেরিয়েছে, a কিউব, আর পরিবর্তিত ঘনকের ঘনফল a কিউবের 8, a কিউব বাই 8, তাহলে আমাদের অনুপাত কি হবে, 1:8, কেমন, তাহলে আমাদের অনুপাত কি হবে, 8:1, তাহলে আমাদের এখানে অনুপাত 8:1, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কোথাও বুঝতে অসুবিধা নেই, এই অঙ্কটাও 2 নম্বরই আসে, 5 নম্বরে দেয় না এই অঙ্কটা, এই অঙ্কটা সাধারণত 2 নম্বরে আসে, এইরকম টাইপের অঙ্ক আসবে, যদিও এই অঙ্কটা না আসে, এইরকম টাইপের অঙ্ক আসবে, কেউ ছেড়ে আসবে না, দেখে নিও অঙ্কটা খুব সোজা, যদি একবার পড়ে না বুঝতে পারো তাহলে 2-3 বার পড়বে, তারপর ঠিক বুঝতে পারবে অঙ্কটাকে। তারপরে অঙ্কে যাচ্ছি আমরা।
কি অফ অল সাবজেক্ট। এটা আমাকে আমার স্যার বলেছিল, ম্যাথ ইজ দ্য কি অফ অল সাবজেক্ট, অর্থাৎ গণিত হলো প্রতিটি বিষয়ের মূল চাবিকাঠি। গণিত হলো প্রতিটি বিষয়ের মূল চাবিকাঠি। এই কথাটা আমাকে আমার স্যার সঞ্জিত করণ বলে, আমার শিক্ষক, আমার গণিতের শিক্ষক, তিনি এই কথাটা আমাকে বলেছিল। ঠিক আছে, তোমাদের আমি বললাম, এই কথাটা মাথায় রেখে তোমরা ঠান্ডা মাথায় অঙ্ক করবে পরীক্ষা হলে। তাড়াহুড়ো করবে না, প্রতিটা অঙ্ক দেখবে তারপর অঙ্ক করবে। ঠিক আছে, তারপর আমি তোমাদের অঙ্কগুলো বলে দিচ্ছি। তারপর 12 দাগের অঙ্কটা, 12 দাগের না, 11 দাগের 12 দাগ না, তোমাদের 12 দাগের অঙ্কটা করে দিচ্ছি। 12 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। 12 দাগের অঙ্কটা আছে, দেখবে 12 দাগের অঙ্কটা আছে, একটি চা এর বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এত এত এত, মানে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘর ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কটা তোমাদের আমি মাঝে মাঝে গ্যাপ ছেড়ে দেবো, সেই ড্যাশ গুলো তোমরা একবার করে নিও, কেমন?